আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রাম সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরাই গলার কাটা আওয়ামী লীগ ও বিএনপি। প্রতিষ্ঠান খুলতে 4 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুত থাকতে হবে স্কুল কলেজ কর্তৃপক্ষকে, নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার, ভূমি ও গৃহহীন প্রায় 70,000 পরিবার ঘর পাচ্ছেন আজ। এবং সরকার ও ইউএনডিপি যৌথ প্রকল্পে ফসল সবজির ন্যায্য দাম পাচ্ছেন পাহাড়ের চাষিরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্তের পর এখন আওয়ামী লীগ ও বিএনপির গলার কাটা ওয়ার্ড কাউন্সিলর পদের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর কথাও জানিয়েছেন তারা। যদিও বিদ্রোহীদের দল থেকে বহিষ্কারের মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বড় দুই দলের শীর্ষ নেতারা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কাউন্সিলর পদে বিরোধ বিদ্রোহ জিইয়ে রেখেই চট্টগ্রাম সিটি নির্বাচনে লড়তে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর পদে দাঁড়ানো প্রার্থীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন দুই দলের শীর্ষ নেতারা। কিন্তু নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও প্রচারণার মাঠ দখলে রেখেছে বিদ্রোহীরা। এমনকি নারী কাউন্সিলর পদেও বড় দুই দলের রয়েছে একাধিক প্রার্থী। তবে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী নেই কোনো দলেরই। নগরীর 41টি ওয়ার্ডের 34টিতেই রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিলে 117 জন বিদ্রোহী এই দলে। তাদের মধ্যে 11 জনই সাবেক কাউন্সিলর। বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে 5টি ওয়ার্ডে। জোর প্রচারণা চলছে তাদের। আমি এখানে স্বতন্ত্র নির্বাচন করছি, যে নির্বাচনে এখানে কোনো দলীয় প্রতীক নাই। আমি শেষ দিন পর্যন্ত মাঠে লড়ে যাব। আমি যদি আমার এক ভোট পাই তারপর আমি নির্বাচন করব। আমি আমার যোগ্যতা দিয়ে আমি একজন বিএনপির কোনো আচরণবিধি আমি কোনো কাজ করি নাই। আমি একজন বিএনপির নেত্রী হিসেবে সেভাবে কিন্তু আমি ইলেকশন করতেছি। এদিকে সময় থাকতে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে হুঁশিয়ারি দিচ্ছেন দুই দলের সিনিয়র নেতারা। যারা বিদ্রোহী হিসেবে নির্বাচন একবার করেছেন যে স্তরে, তাদেরকে আর কখনো দলের মনোনয়ন দেওয়া হবে না। পাশাপাশি তারা দলের গুরুত্বপূর্ণ পদ পাবে না। 2-3 দিনের মধ্যে এদেরকে টাইম দিয়েছে, 2-3 দিনের মধ্যে করবে, নাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি চিঠি দিয়ে দিয়েছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত মিলে কাউন্সিলর পদে এবার লড়ছেন 226 জন প্রার্থী। ভোট 27 জানুয়ারি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে আগামী মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে সব প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি। এজন্য তাদেরকে একটি গাইডলাইন দেওয়া হয়েছে। সংস্থাটির মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, গাইডলাইন মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি শুধু করোনা মোকাবেলা নয়, মুজিব বর্ষ উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক কর্মচারীদের প্রতি নির্দেশনা দেন মাওসির মহাপরিচালক। সারা দেশে ভূমি ও গৃহহীন 8,85,622টি পরিবারকে নতুন বাড়ি দিচ্ছে সরকার। মুজিব বর্ষে এটিই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার। প্রথম ধাপে 69,904টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে বঙ্গবন্ধু কন্যার এই উপহার। এর মধ্যে 66,189টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 2% খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় 2 কক্ষের ঘর উপহার দেওয়া হচ্ছে। এছাড়া 21 জেলার 36টি উপজেলার 44টি গ্রামে 743টি ব্যারাক নির্মাণের মাধ্যমে আরও 3,715টি পরিবারকে পুনর্বাসন করা হবে। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আগে খুব অনেক কষ্টের দিন কাটাইছি, এখন মনে করলেন মাথা গোজায় থাকার মতন একটা
ঘর দিছে সরকারে। সরকার একটা ঘর দিল এতে আমরা খুশি হইলাম। 1478টি ঘর আমরা বরাদ্দ পেয়েছি। এই ঘরগুলোর কাজ পুরোদমে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই ঘরগুলো যারা ঘর পেয়েছেন, সে অসহায় মানুষ যাদের ঘর ছিল না, যাদের জমি ছিল না, তাদেরকে আমরা ঘর বুঝিয়ে দিব এবং তাদেরকে আমরা জমি বুঝিয়ে দিব। করোনা ভাইরাসের টিকা দেশে আসতে শুরু করলেও এর কার্যকারিতা নিয়ে অনেকের মনে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। তবে এই টিকার তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ABM আব্দুল্লাহ। তার মতে টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা থেকে সুরক্ষার সর্বোত্তম উপায়। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা মহামারীর ভয়াবহতা এখনো চলমান, শঙ্কা মাথায় নিয়েই জীবিকার তাগিদে ছুটছে মানুষ। অবশ্য এই শঙ্কার কালো মেঘ কেটে যাওয়ার আশা জাগিয়েছে টিকা। তবে সাধারণ মানুষের মনে এই টিকার কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে রয়েছে সংশয়। আমি প্রথম অবস্থাতেই ভ্যাকসিনটা নিতে চাচ্ছি না। ড্রাই দেওয়ার পরে যদি সেটা অতটা ইফেক্টিভ না হয় তাহলে আমি কেন নিব? আমাদের প্রধানমন্ত্রী যদি ডক্টর জাফরুল্লাহ বলতে আগে ভ্যাকসিনটা নিয়ে আমাদেরকে দেখায় যে তিনি নিয়েছেন, তাহলে আমরা ওই ভ্যাকসিনটাকে বিশ্বাস রেখে আমি অন্তত ব্যক্তিগতভাবে নেব। বিনামূল্যে যদি দেয় অবশ্যই ভ্যাকসিন নেব। তবে এত সব সংশয় আর প্রশ্নের পর বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, যেহেতু ব্যাপক ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষার পর অনুমোদন পেয়েছে টিকা, তাই টিকা নেওয়ার ক্ষেত্রে কারো দ্বিধা সংকোচ থাকা উচিত নয়। মানুষ মনে করে ভ্যাকসিন নেওয়ার কোনো রিয়েকশন না হয়, সাইড এফেক্ট না হয়, এই জন্য একটু ভয় ঢুকছে। কিন্তু আসলে তবে একটা কথা সত্য, আমরা যে ভ্যাকসিন পেতে যাচ্ছি এটা কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বলে। তুলনামূলক এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। যে কোনো ভ্যাকসিন নিলে একটু পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে। মিডিয়াতে খবর পড়ে বা খবর শুনে অযথা কেউ যেন আতঙ্কিত না হন, ভয়ভীতি উপেক্ষা করে আপনি কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন, কোনো অসুবিধা আশা করি হবে না। ডাক্তার আব্দুল্লাহ আরও মনে করেন, টিকা নেওয়ার পরেও দীর্ঘদিন বিশ্ববাসীকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, পরতে হবে মাস্ক। কেউ যেন মনে না করেন যে ভ্যাকসিন নিলে আর করোনা হবে না, এটা কিন্তু ঠিক নয়। কারণ এটা তো 100% প্রোটেকশন তো দিবে না। কোনো ভ্যাকসিনে 92%, 90%, 95%, তাই তো। সুতরাং জনগণের জন্য খেয়াল রাখতে হবে, ভ্যাকসিন নেওয়ার পরেও আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। দেশে যারা টিকা পেতে চান তাদের নিবন্ধন করতে হবে স্বাস্থ্য বিভাগের নির্দিষ্ট অ্যাপসে। তবে এখনই করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা পাবেন না 18 বছরের কম বয়সী ও গর্ভবতী মায়েরা। তাই তাদের আরও সতর্কভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। রাজধানীর মালিবাগে বৃদ্ধাকে নির্মম নির্যাতন ও লুটপাটের ঘটনায় গৃহকর্মী রেখা আক্তার এবং তার স্বামী ফরহাদ এরশাদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাসুদুর রহমানের কাছে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত সোমবার 70 ঊর্ধ্ব গৃহকর্ত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করেন গৃহকর্মী রেখা। নির্যাতনের পর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান ওই গৃহকর্মী। বুধবার মধ্যরাতে রেখাকে ঠাকুরগাঁয়ের চিকনমাটি গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। নিষ্ঠুরভাবে ওনাকে আঘাত করেছে। উনি এখন অসুস্থ অবস্থায় হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি আছে। আসামি নিজেও স্বীকার করেছে তার ঘটনা সে ঘটিয়েছে। আমরা কোর্টে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়েছিল। আমরা পাশাপাশি দরখাস্ত করে 10 দিনের রিমান্ডটি মঞ্জুরের জন্য দরখাস্ত করেছি। 8 দিনের রিমান্ড কোর্ট মঞ্জুর করেছে। এখন থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের আগে কোনো নোটিশ দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেই সাথে পুরো নগরী অবৈধ দখলমুক্ত রাখতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে। রাজধানী পল্লবীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় সড়কের উপর নির্মাণ করা বেশ কয়েকটি পাকা দালান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ফজলে রাব্বি রিপোর্ট। এরা সবাই নিম্ন আয়ের মানুষ। থাকতেন মিরপুর 11 নম্বরের 4 নম্বর সড়কের বিহারি ক্যাম্পের বাইরে অবৈধভাবে দখল করা ঘরে। দীর্ঘদিনের বসতভিটা হারানোর প্রতিক্রিয়া তাই এমনই হওয়ার কথা। কিন্তু বিহারি ক্যাম্পের ফুটপাত ছাপিয়ে এদের বসতির পরিধি দিন দিন বাড়তে বাড়তে 68 ফুট রাস্তা এখন পরিণত হয়েছে পায়হাঁটা পথে। এই রাস্তা উচ্ছেদ করা যায় না। দীর্ঘদিন যাবৎ বহু ঝগড়াঝাটি কাটাকাটি মারামারি হয়েছে, কেউ পারে না করতে পারে না। যখন এখানে ঘর করতে যাইতো আমরা তখন বাধা দিলে প্রশাসনও তাদেরকে ভয় পাইতো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বললেন, অবৈধদের দাপটে কোণঠাসা হয়ে পড়েছে বৈধরা। যত অবৈধ দখলকৃত যারাই আছে তাদের জন্য মেসেজ, আপনারা নিজেরা সরে যান। এই অবৈধদের জন্য
সিটি কর্পোরেশন থেকে আমি কোনো ধরনের নোটিশ দিব না। আমি যাব গিয়ে এলাকার সহযোগিতায় ওই এলাকা কিন্তু ভেঙে দিব। এখন থেকে উচ্ছেদের পর নিয়মিত তদারকি করা হবে বলেও জানালেন মেয়র। যেটি আমরা দখল মুক্ত করে দিব ওটিতে কিন্তু আমরা গাছ লাগিয়ে দিচ্ছি, ওটি কিন্তু নিয়মিত থাকবে এবং আমরা ড্রোনের মাধ্যমে সিটি কর্পোরেশনের খালের উপরে ড্রোনের মাধ্যমে আমরা এটাকে মনিটরিং করার সেই আয়োজন জন্য আমি অলরেডি সিটি কর্পোরেশন নির্দেশ দিয়েছি। একবার পরিষ্কার করে দেওয়ার পরে, কারণ বারবার কিন্তু দেখা সম্ভব না। সাধারণ মানুষ মনে করেন শুরুতেই অবৈধ দখলদারদের রুখে দেওয়া গেলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মুক্ত থাকতে পারে নগরবাসী। তাই তদারকির উপর আরও জোর দেওয়ার তাগিদ দেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পাহাড়ে ফলানো সবজি ও ফসল আর হেলাফেলায় নয়, দুর্গম জনপদ হলেও নিজ এলাকা থেকে এবার ভালো দামে ফসল বিক্রির সুযোগ পেয়েছেন চাষিরা। কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে ন্যায্য দামে পাহাড়ের চাষিদের ফসল বিক্রির ব্যবস্থা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এদের সহযোগিতা দিচ্ছে জাতিসংঘের সাহায্য সংস্থা UNDP। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। করোনাকালে উৎপাদিত বিভিন্ন ফল, সবজি ও ফসলের বিক্রি এবং ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না এর আগে, কিন্তু সেই সংকট এখন মিটেছে। একেবারে প্রত্যন্ত গ্রাম বা দুর্গম পাহাড়ের দরিদ্র চাষিদের উৎপাদিত ফল, ফসল আর সবজি বিক্রি করতে এখন আর যেতে হচ্ছে না দূরের হাটবাজারে। শহরের মতোই প্রতিযোগিতামূলক দামে পাহাড়ি গ্রাম থেকে তাদের ফসল সংগ্রহ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় খাগড়াছড়ির কয়েকটি ইউনিয়নে চালু হয়েছে এ প্রকল্প। কালেকশন পয়েন্ট গ্রামের ভিতরে ছোট বাজারের পরিণত হয়েছে। আমরা কৃষকেরা আগে তো মাটিরাঙ্গা বা খাগড়াছড়ি মালগুলো নিয়ে যেতাম, অনেক খরচ হতো। বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী আসে, আমরা কিন্তু বাজার যাচাই করে মালগুলো বিক্রি করতে পারি। তৃণমূল পর্যায়ে যারা কৃষক আছেন তারা বিভিন্ন কৃষি পণ্য যেমন আদা, হলুদ, কলা, মরিচ, কচু এগুলো সংরক্ষণাগারে সংরক্ষণ করতে পারতেছে এবং তারা ন্যায্য মূল্য পাচ্ছে। ঢাকার কারওয়ান বাজার, নিমসা ও ফেনীসহ বিভিন্ন এলাকার বড় পাইকারি বাজারগুলো থেকে ব্যাপারীরা সরাসরি এসে এখন কিনছেন পাহাড়ি চাষিদের ফসল, যা স্থানীয় কৃষি অর্থনীতিকেও বদলে দিচ্ছে। কৃষক থেকে ক্রয় করে আমরা বাংলাদেশে কারওয়ান বাজার, নিমসা সব জায়গাতে পালাই। বড় বড় বেয়ারিরা আসি এখান থেকে মালটা ন্যায্য মূল্যে ক্রয় করে নেওয়ার কারণে এলাকাবাসী সুফল ভোগ করতেছে। পরীক্ষামূলকভাবে হলেও সরকারি এমন উদ্যোগে প্রকল্প এলাকার পাহাড়ি মানুষের জীবনযাত্রা ও কৃষি ব্যবস্থা বদলে যাবে বলে আশা করছেন জেলা পরিষদ চেয়ারম্যান। করোনা দুর্যোগে ভালো দামে নিজেদের ফসল বেচে বেশ খুশি পাহাড়ের চাষি ও কৃষকরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী হলপার্ক গ্রুপের কর্মকর্তা তুষার আহমেদের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন কাশিমপুর কারাগার পার্ট 1 এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমান। সহকারী কারা মহাপরিদর্শক মাইনুদ্দিন ভূঁইয়া তাদের প্রত্যাহারের আদেশ দেন। এছাড়া ঘটনা তদন্তে আলাদা 2টি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে কারাগারে বন্দীদের সাথে দর্শনার্থীদের সাক্ষাৎ নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করে হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদের সঙ্গে এক নারী কারা কক্ষে একান্তে অবস্থান করার সিসিটিভি ফুটেজ দিয়ে বেসরকারি একটি টিভি চ্যানেলে সম্প্রতি প্রতিবেদন প্রচার হয়। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তোলপাড় সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে হাই সিকিউর ওই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে সিনেটে সোমবার আনুষ্ঠানিকভাবে ইমপিচমেন্ট অভিযোগ দাখিল করবে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতায় উস্কানি দেওয়ার ওই অভিযোগ পরদিন থেকে যাচাই শুরু করবে সিনেট। দোষী সাব্যস্ত হলে আর কখনোই সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না ট্রাম্প, ফলে ক্ষমতায় ফেরার স্বপ্নভঙ্গ হবে তার। এর আগে আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে সময় দিতে শুনানি আগামী মাস পর্যন্ত মুলতবি রাখার অনুরোধ জানান রিপাবলিকান সিনেটরা। সিনেটের সিনিয়র নেতা চাক শুমার জানিয়েছেন বিচার হবে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র 148 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। জবাবে 100 বল হাতে রেখে সিরিজ নিশ্চিত করে তামিম ইকবালের দল। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। কাঙ্ক্ষিত জয়, তাই উচ্ছ্বাস নেই, উৎসব নেই। বাংলাদেশ উইনিং বাই 7 উইকেটস এন্ড গোয়িং 2-0 আপ। ম্যাচ শেষে শুধুই আনুষ্ঠানিকতার এমন হাতছোঁয়া, তারপরও কিছু রেকর্ড সমৃদ্ধ হলো টাইগারদের। ওয়ানডেতে এটা বাংলাদেশের 26তম সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয়। 40 সাক্ষাতে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে জয়ের সংখ্যা পৌঁছলো 17-তে। যদিও ছোট পুঁজির বিপক্ষে ছুটতে গিয়ে স্বাগতিকরা 6ষ্ঠ ওভারে হারায় লিটন দাসের উইকেট। ব্যাটিং অর্ডারে উপরে ওঠা নাজমুল হোসেন শান্ত আরও একবার ব্যর্থ নিজেকে মেলে ধরতে। তবে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের প্রথম হাফ সেঞ্চুরি বাংলাদেশের জয়ের পথে সামান্যতম বাধা তৈরি করতে দেয়নি। ওয়ানডে ক্যারিয়ারে এটা তার 48তম 50, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 7ম। এর আগে টাইগারদের জয়টা হাতের নাগালিয়ে রেখে দেন বোলাররা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ ঘুরিয়ে দেন ক্যারিবীয়দের ব্যাটিং অর্ডার। 88 রানে 8 উইকেট হারিয়ে এক পর্যায়ে 100-এর নিচে অল আউটের সংখ্যায় পড়ে সফরকারীরা। 8 নম্বরে নামা রবম্যান পাউলের 41 রানের ইনিংস শেষে লজ্জা থেকে রক্ষা পায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত 43 ওভার 3 বলে গুটিয়ে যায় অতিথিদের ইনিংস। 25 রানে 4 উইকেট নেন ম্যাচ সেরা মিরাজ। দুই ব্যাটসম্যানকে আউট করেন সাকিব আল হাসান। বোলিংয়ে উইকেট নেওয়ার সাথে ব্যাট হাতে সাকিব অপরাজিত থাকেন 43 রানে। এবার লক্ষ্য চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে হোয়াইট ওয়াশের উৎসবে মাতার। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। সিরিজ নিশ্চিত হওয়ায় চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এ সময় ম্যাচ সেরা মেহেদী হাসান মিরাজ জানান, পারফরম্যান্সের ধারাবাহিকতা ভবিষ্যতে ধরে রাখতে চান তিনি। অন্যদিকে হতাশ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ বলেন, স্পিনারদের সামলাতে না পারায় তারা ব্যর্থ হয়েছেন। Yeah, obviously it was a little bit disappointing for us. I think on a much better wicket today, we couldn't put the runs on the board, and I think that was a disappointing part about it. I just tried to right area bowling, so I'm the success this match. You're the senior guy. You're playing lots of time, and I also playing in the BPL. So you're playing together, Tamim Bhai and me. So and always he is support me. এবারে পার্টিক্স খেলার খবর। মোপেলিয়ারকে 4-0 করে হারিয়ে ফ্রেঞ্চ লিগ 1-এ পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই। প্রতিপক্ষের মাঠ পার্ক দ্য প্রিন্সে খেলার 19 মিনিটে গোলরক্ষক ওমলিন লার্কার দেখলে দর্শনের দলে পরিণত হয় মোপেলিয়ার। এরপর আর খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তারা। 34 মিনিটে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে দেন পিএসজিকে। দ্বিতীয়ার্ধের 60 থেকে 63 মিনিটের মধ্যে স্বাগতিক দল প্রতিপক্ষের জালে আরও 3 বার বল পাঠায়। এমবাপ্পে, নেইমার আর ইকার্দি গোল করে বড় জয় নিশ্চিত করে মরিসিও পোচেত্তিনোর দলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।